অডিও কথনে সবাইকে স্বাগতম। আজকে আমি শুরু করতে যাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস বাঘু মান্নার বরাত। উপন্যাসটি আমি 2টি পর্বে ভাগ করে পড়ব। আজকে পড়ছি প্রথম পর্ব। তাহলে চলুন শুনে আসা যাক বাঘু মান্নার বরাতে কি ছিল। বাঘু মান্নাকে কেন যে গোসাইপুরের লোকেরা বাঙাল বলে তা বাঘু বুঝে উঠতে পারে না। বাঘুর বাড়ি হলো খন্নান, সেই হুগলি জেলা, নিকষী ঘটি। শ্বশুর বাড়ি পীরগঞ্জ, সেও ঘটিস্য ঘটি দেশ। তবে কিনা গোসাইপুরের লোকদের ধারণা এ জায়গা ছাড়া আর সব জায়গাই হচ্ছে বাঙাল দেশ। গোসাইপুর জায়গাটাকে বুঝে নিতে একটু সময় লেগেছিল বাঘুর। জন্ম বয়সে সে তো আর বিদেশ বিভুঁই যায়নি। খন্নানের রেল স্টেশনটা অবধি চোখে দেখেনি এই সেদিন অবধি। তারপর বিয়ে করতে যখন পীরগঞ্জে গেল, তখন বেশ দূরেই যাওয়া হলো তার, সেই বীরভূম। তারপর মাসি শাশুড়ির সম্পত্তির গন্ধ পেয়ে এই গোসাইপুর। বিয়ে করলো পীরগঞ্জে গেরস্ত ঘরে। অবস্থা কিছু ভালো নয়। একখানা সাইকেল দিতেই শ্বশুরের মুখখানা তেলোহাঁড়ি হলো। গা ঘরে সাইকেল দেওয়াটা নিয়মের মধ্যেই পড়ে, চাইতে হয় না। কিন্তু ফেরেববাজ শ্বশুর সেটাও চেপে যেতে চেয়েছিল। পরে চেয়ে চিনতে আদায় করতে হয়। তবে খামতি যা ছিল তা হাঁকে ডাকে পুষিয়ে দিত শ্বশুর। কালে ভদ্রে গেলে কোমরে কষি বাঁধতে বাঁধতে উঠে দাঁড়িয়ে ভেতর বাড়ির দিকে গিয়ে হাঁক মারত, ওরে জামাই এসেছে, পুকুরে জাল ফেল জাল ফেল। তা জাল ফেলা হতো কিনা কে জানে, কিন্তু খাওয়ার পাতে চুনোপুটি বরাদ্দ ছিল। পরে শুনেছে জাল ফেলার ব্যাপারটাও ফেরেববাজি, তাদের মোটে পুকুরই নেই। বাঘু পাত্র হিসেবে জুতের নয়। তার বাপ মাও ধরে নিয়েছিল এ ছেলের গতিক সুবিধের হচ্ছে না। বাঘুরা 3 ভাই, বড় 2জন ডাকাবুকো বিষয়ী। বাঘু তাদের মতো নয়। তার ওপর অল্প বয়সেই কুসঙ্গে পড়ে নেশা ভাঙও ধরে ফেলেছিল। এক একে 2 ভাইয়ের বিয়ে হয়ে গেল। বাঘু তখন 22-23 বছরের জোয়ান। নেশা করে এখানে সেখানে পড়ে থাকে। তারই মধ্যে একদিন ভাইয়েরা গিয়ে চ্যাংদোলা করে তুলে এনে পুকুরে চুবিয়ে মাথায় টোপর পরিয়ে ড্যাং ড্যাং করে নিয়ে চলল বিয়ে দিতে। কিছু ভালো করে বুঝে উঠবার আগেই বিয়ে হয়ে গেল। বউয়ের নাম শুনল ময়না। বিয়ে ব্যাপারটা মন্দ লাগলো না বাঘুর। লোকজন, আলো রোশনাই, বাদ্যি বাজনা, খাওয়া দাওয়া, দেওয়া থোয়া, হাসি মশকরা সব মিলিয়ে জম্পেশ ব্যাপার। তবে কে পাত্রী ঠিক করলো, কবে বিয়ের তারিখ ঠিক হলো, এসব সে জানেও না। বেশি জানবারই বা দরকার কি? বিয়ে দিয়ে তাকে ঘরবাসী করার মতলব ছিল বাড়ির লোকের। কিন্তু ময়নাকে নিয়েই বাঁধলো গোল। 6 মাসের মাথায় সে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে বাপের বাড়ি গিয়ে উঠল। সেখান থেকেই খবর পাঠালো শ্বশুর ঘর করতে তার বয়েই গেছে। এরকম ধারা যে হবে তা বাঘুর বাড়ির লোক একরকম ধরেই নিয়েছিল। তাদের না আছে পয়সার জোর, না ছেলেটা মানুষের মতো মানুষ। 6 মাসের মধ্যে 6 দিনও বউয়ের সঙ্গে রাত কাটায়নি বাঘু। তা বলে হম্বিতম্বি করতে ছাড়েনি বাঘুর বাপ ভাইরা। বাঘুর অবশ্য তাপ উত্তাপ কিছুই ছিল না। তার তো মজার অভাব নেই। এখানে সেখানে মদের ঠেক, নেশার দেদার ব্যবস্থা। ময়নার অভাব সে টেরও পেল না। তবে বাপ ভাই, মা আর বৌদিদিদের গঞ্জনায় তাকেও মাঝে মধ্যে ঝগড়া করতে শ্বশুরবাড়ি যেতে হতো। কিন্তু ময়না মোটেই দেখা করতো না তার সঙ্গে। গা ঘরে এমন তেজালো মেয়ে বড় একটা দেখা যায় না। ময়নাকে আনা তো গেলই না, উপরন্তু সে গোসাইপুরের মাসির আশকারা পেয়ে একদিন সোজা চলে গেল মাসির কাছে। ভারী তেজালো মাসি। বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে দেখে সেখানে আরো 2 সতীন মজুদ। মাসি সোজা এক বস্ত্রে বেরিয়ে এসে পড়ল। তারপর ভারী কষ্ট করে লেখাপড়া শিখে মাস্টারি জুটিয়ে নিজের ভার নিজেই নিল। জোত জমি করলো, ঘর তুলল, নানা কাজে জড়িয়ে পড়ল। লীলাময়ের ভারী নাম ডাক এদিকে। পতিত উদ্ধার করে বেড়ায়, মেয়েদের উস্কে দেয়। পুরুষরা ছিল তার চোখের বিষ। মাসি ময়নাকে নিজের কাছে শুধু রেখেই দিল না, বিয়ে ছাড়কাট করার জন্য উকিলও লাগালো। বলল ময়নার আমি আবার বিয়ে দেব। একটা হা ঘরে মদো মাতাল ছেলের সঙ্গে বিয়ে দিয়ে বেড়াল পার করেছে ওর বাপ। আমি ও বিয়ে মানি না। বিয়ে হয়েও তাই বাঘু একলা একলাই রয়ে গেল।
লীলাময়ের থানে এসে হুজ্জুত করার সাহস ছিল না, প্রয়োজনও ছিল না। বাঘু বউ দিয়ে করবেটা কি, বরং ঝামেলা বাড়ানো। দিব্যি হেসে খেলে দিন কেটে যাচ্ছে। অসুবিধাটা দেখা দিল বাপ মরার পরে। ভাইরা সব জোর জমি ভাগ বাটোয়ারা করে ভিন্ন হলো। এক একজনের ভাগে যা পড়লো তা আতস কাজ দিয়ে দেখতে হয়। মিলে জুলে যখন ছিল তখন একরকম চলে যেত, ভিন্ন হওয়ার পর হাঁড়ির হাল। তবু দুই ভাই বিষয়ী এবং খাটিয়ে বলে সামলে গেল। বিপদে পড়ল বাঘু। একদিন চটকা ভেঙে বুঝল তার মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়। নেশা ভাঙের কথা দূরে থাক, দুবেলা দুমুঠো ভাতই জুটত না তখন। দাদারা কুকুর তাড়া করে দূরে রাখে। ইয়ার বন্ধুরা পরামর্শ দিল, একবার শ্বশুর বাড়ি গিয়ে দেখ যদি কিছু হয়। ততদিনে বাঘু ময়নার মুখটাও ভুলে গেছে। তবুও গেল। শ্বশুরমশাই যথারীতি পুকুরে জাল ফেলার জন্য হাঁকডাক করলেন এবং শাশুড়ি পুঁটি মাছ দিয়ে ভাত খাওয়ালেন। বিকেল বেলার দিকে মুড়ি আর ফুট কড়াই ভাজা দিয়ে জল খাবার খেয়ে সে একটা ঢেকুর তুলে শ্বশুর মশাইয়ের কাছে কথাটা পেড়ে ফেলল। তেমন মন্দ কথাও নয়, সে এখন ঘর জামাই থাকতে চায়। দুনিয়ার কত শ্বশুর আছে যারা জামাইয়ের কাছে এহেন প্রস্তাব পেয়ে বগলে চাঁদ পাওয়ার মতো আহ্লাদে আটখানা হতেন। কিন্তু এই শ্বশুর আঁতকে উঠেই বললেন, ঘর জামাই? বলো কি হে! ময়না এখন তার মাসির হেফাজতে। তোমার সঙ্গে তার নামমাত্র বিয়ে হয়েছিল বটে, তা সে তো কোর্ট কাছারি করে লীলাময়ী ছাড়ান কাটান করেই ফেলেছে। লীলাময়ী ময়নার আবার বিয়ে দেবে। সেদিক দিয়ে দেখতে গেলে তুমি এখন আর আমার জামাই তো নওই, ঘর জামাই তো বহু দূরের কথা। ছাড়ান কাটান যে হয়ে গেছে তাও জানতো না বাঘু। শুনলো একতরফা হয়ে গেছে। উকিলের চিঠি, আদালতের নোটিশ সবই নাকি জারি হয়েছিল বাঘুর নামে। হবে, তার বাড়িতে কে আর অত খতিয়ে দেখেছে। তবে ভারী দমে গেল বাঘু। এখন উপায়? শ্বশুরমশাই একটু চাপা গলায় বললেন, আমরা সেকেলে লোক, তাই জামাই বলে তোমাকে খাতির যত্ন করছি বাবা, নইলে তুমি বাড়ির পরশ্য পর। আর একটা কথা, লীলাময়ীর কাছে হুট করে গিয়ে হাজির হয়েও না। জাহাবাজ মেয়ে ছেলে, হাতে সন্ডা গুন্ডা আছে। বাঘু মলিন মুখে গায়ে ফিরে এলো। মুখ দেখেই শ্যাঙ্গাত্রা বুঝল মাল আবার ঘাড়ে চাপতে এসেছে। সবচেয়ে ঘোরের লোকটি হলো শিবপদ। সে পরামর্শ দিল, শোনো বাঘু, মরণ তো একবারেই। যাও গিয়ে গোসাইপুরে হানা দাও। শত হলেও 7 পাকে বাঁধা বউ ফেলবে না। তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে, তা করুক। কেই বা তোমাকে মান্যিগণ্যি করছে বলো? প্রাণ আগে না মান আগে। তবে বেশি আইন টাইন বা গায়ের জোর দেখিও না। শুধু মোলায়েম করে মাসিকে বলবে, কাজটা কি ভালো হচ্ছে, সধবার বিয়ে দেওয়াটা উচিত হচ্ছে না। বাঘু প্রথমটা রাজি হলো না, তার ভারী ভয় করছিল। ময়নার মুখটাও যে তার মনে নেই। শ্বশুরমশাই গুন্ডার ভয়ও দেখিয়ে রেখেছেন। লীলাময়ী ভারী গেছো মেয়ে ছেলে। কেন যে লোকের ওরকম মাসি থাকে তা কে জানে। আর জুটলো এসে তারই কপালে। বাঘু খন্নানে কিছুকাল কষ্টসিষ্টে রইল। নেশা ভাঙ ছুটে গেছে খিদের জ্বালায়। শ্যাঙ্গাত্রা আর চিনতেও চায় না, দাদারা দুর্ছাই করে। বাঘু একদিন গভীর রাতে পেটে খিদে নিয়ে বসে গম্ভীরভাবে ভাবল। তবে দেখলো মরা তার বরাদ্দ আছে, কেউ খণ্ডাতে পারবে না। বরাত ঠুকে একবার গোসাইপুর হাজির হয়ে দেখি না কি হয়। ভোর না হতেই বাঘু রওনা দিল। ভয়ে অনিশ্চয়তায় খিদে যখন আধমরা হয়ে পৌঁছালো, তখন নতুন জায়গায় পৌঁছানোর পক্ষে সময়টা ভালো বলা যায় না। ভর সন্ধে। রাতে মাথা গোঁজার ঠাঁই না জুটলে বড়ই মুশকিল। তবে বাঘুর একটা সুবিধা আছে। মদ, ভাং, গাঁজা যা হোক একটা চড়িয়ে নিয়ে যেখানে সেখানে পড়ে থাকলেই হবে। বেশি খুঁজতে হলো না। যাকে লীলাময়ীর নাম বলে সেই ভারী খাতির করে পথ দেখিয়ে দেয়। পৌঁছে দেখে একতলা দিব্যি পাকা বাড়ি, সামনে বাগান। অনেকবার আগুপিছু করে এবং অনেক ভেবেচিন্তে বাঘু শুধু কয়েকবার গলা খাকারি দিতে পারল। তার বেশি আর মুরুদে কুলোলো না। তবে কিনা বেশিক্ষণ আর নরক যন্ত্রণা ভোগ করতে হলো না। লীলাময়ের বাড়িতে অনেকের যাতায়াত, বিশেষ করে মেয়ে ছেলেদের। তাদেরই একজন তাকে আগা পাশতলা চোখের নজরে জরিপ করে নিয়ে বলল, অন্ধকারে এখানে দাঁড়িয়ে কি মতলবে? আগে, এটা আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? এ তো লীলামাসির আশ্রম।
আগে তিনি আমার মাসি শাশুড়ি। বললেই হলো। ধর্মতই বলছি, বছর 2 আগে ময়নার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। এ কথায় মেয়ে ছেলেটি এমন চোখ করে তার দিকে তাকালো যে বাঘুর রক্ত জল হয়ে যেতে লাগলো। তারপরে মেয়েটা বিকট গলায় বলল, ও, তুই সেই বদমাস, তুই সেই মাতাল, হাড় হাবাতে বউ ঠ্যাঙানো বীর। ময়নার জীবনটা তুমি মাটি করেছো তাহলে, দাঁড়াও দেখাচ্ছি মজা। তারপর এমন চিল চেঁচাতে লাগলো যে লহমায় লোক জড়ো হয়ে গেল চারিদিকে। বাঘুর তখন পালানোর পথ নেই। টালুমালু হয়ে চারিদিকে তাকাচ্ছে আর শুকনো মুখে ঢোক গেলার চেষ্টা করছে। গোলমালে ময়না আর তার সাংঘাতিক মাসিকেও বেরিয়ে আসতে দেখলো। ঘটনাটা বুঝে উঠতে এবং বাঘুকে চিনতে একটু সময় লাগলো তাদের। তবে মাসি ঘটে কিছু বুদ্ধি ধরেন। বাঘুর বিচারটা পথের উপর না করে ঘরে টেনে নিয়ে গেলেন। দরজা বন্ধ করে বাঘুকে মেঝের উপর নীল ডাউন করিয়ে কড়া গলায় জিজ্ঞেস করলেন, তোমার মতলব কি? বাঘু তখন চিঁচি করছে, হাত জোড় করে বলল, বদমতলব কিছুই নেই, না খেতে পেয়ে মরতে বসেছি, শেষ দেখা দেখতে এলাম। তাতে চিড়ে ভিজল না। মাসির সন্দেহ বাঘু ময়নার বিয়েতে বাগড়া দিতে এসেছে। বাঘু মাথা নেড়ে বলল, ওরকম কথা ভাবাও পাপ। ধর্ম তো বলছি, ময়নার বিয়েতে আমি ঘাড়ে করে 7 পাকের পিঁড়ি ঘুরিয়ে দেব। অনেক রাত অবধি তাকে নিয়ে নানা কথা আলোচনা হলো। ময়না অবশ্য সামনে এলো না, আর বাঘু খিদে তেষ্টা পরিশ্রমে বসে বসে ঢুলতে লাগলো। এত ভ্যাজরং ভ্যাজরং তার ভালো লাগছিল না। রাত 11টা নাগাদ মাসি তাকে ঘুম থেকে তুলে বলল, আজ রাতের মতো বারান্দায় পড়ে থাকো, কাল সকালে এ তল্লাট ছেড়ে চলে যাবে, নইলে বিপদ আছে। বাঘু ভারী মুষড়ে পড়ল। কোথায় যে যাবে তাই বুঝতে পারছে না। খেতে টেতেও দিল না এরা। রাতে বাঘু খালি পেটে ঠান্ডার মধ্যে বারান্দায় শুয়ে অকাতরে ঘুমোলো বটে, কিন্তু মাঝরাতেই কাঁপিয়ে জ্বর এলো। সকালে দেখা গেল জ্বরের তার সে ভুল বকছে। সেই অবস্থায় হাসপাতালে চালান দেওয়া হলো তাকে। সেখানে মেঝের ওপর কম্বলের বিছানায় ফেলে রাখলো। চারিদিকে গু, মুত, কুকুর, বেড়াল, ছুঁচো, ইঁদুর, টপাটপ রুগীরা টসকে যাচ্ছে। সে এক বিভীষিকা। বাবু জ্বর নিয়েই হামাগুড়ি দিয়ে পালানোর তালে ছিল, হলো না। সিঁড়ি থেকে পড়ে চোট হয়ে গেল মাথায়। তবে দিন 7 বাদে তার জ্বর ছাড়লো। মাথার চোটটাও আর তেমন টের পাচ্ছিল না। একদিন সকালবেলা তার যখন পরিপূর্ণ জ্ঞান হলো, তখন চারদিককার নরকটাকে ভালো করে চেয়ে দেখল সে। মানুষে আর পশুতে কোনো তফাৎ নেই। জীবনে কোনো ভালো কাজ করেনি সে। বড় দুঃখ হলো নিজের জন্যে। সে উঠে চারদিক ঘুরে টুরে দেখে। একগাছা ঝাঁটা আর বালতি জোগাড় করে আনলো। হাসপাতালটা মোটেই বড় নয়, 2খানা মোটে ওয়ার্ড। ঘণ্টাখানেকের চেষ্টায় সে গোটা জায়গাটা সাফ করে ফেলল। ফিনাইলের বোতল ছিল না, ব্লিচিং পাউডার ছিল, তাই লাগালো। রোগীরা ভারী অবাক হয়ে দেখতে লাগলো তাকে। আর এই যে সবাই তাকে দেখছে, এটা ভারী নেশার মতো পেয়ে বসলো তাকে। বাঘু সকাল বিকেল নিজে থেকেই হাসপাতাল সাফাই চালিয়ে যেতে লাগলো। 3 দিন বাদে হাসপাতালের ধাঙ্গড়রা এসে তাকে ধরল। প্রথমে হম্বিতম্বি, তারপর অশ্রাব্য গালাগাল, তারপর মারধর। বাঘু যে কাজ করছে তাতে নাকি তাদের চাকরি যাওয়ার ভয় দেখা দিয়েছে। মার খেয়ে বাঘু আবার শয্যা নিল, তবে হাসপাতালে নয়, বাইরের রাস্তায়। কাজটা বাঘু তো খারাপ করেনি, রোগীরাও দেখেছে তা, তাদের আত্মীয় স্বজনরাও সাক্ষী। সুতরাং ব্যাপারটা অনেক দূর গড়ালো। একদল লোক এসে বাঘুকে তুলে ফের হাসপাতালে ভর্তি করালো, তারপর বেধড়ক ঠ্যাঙ্গালো ধাঙ্গরদের। সে আয়সা ঠ্যাঙ্গানি যে হাড়গোড় সব হয়ে গেল। যাই হোক, এই ঘটনায় বাঘুর নামটা বেশ ছড়ালো। বাঘেন্দ্র মান্না যে লোকের উপকার করতে ভালোবাসে এবং নামে বাঘা হলেও সে যে হালুম বাঘা নয়, তাও স্বীকার করে নিল সবাই। কিন্তু হাসপাতাল তো আর বাসাবাড়ি নয়, চিরকাল সেখানে থাকাও যায় না। দিন 15 বাদে তার ছুটি হয়ে যেতে সে ফের চোখে সর্ষে ফুল দেখতে লাগলো। হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাঘু রাস্তায় এসে পড়ল। চারিদিকেই নানান রাস্তা নানান দিকে গিয়েছে, কিন্তু বাঘুর মুশকিল হলো তার কোথাও যাওয়ার নেই। শীতের সকালে ফুরফুরে রোদে কত লোক হাঁটাচলা করছে, বাজার যাচ্ছে, বাড়ি যাচ্ছে, কাজে যাচ্ছে, খোকা খুকিরা স্কুলে কলেজে যাচ্ছে। বাঘু তৃষিত নয়নে চেয়ে রইল।
অমন ধারা তার কোথাও যেতে ইচ্ছে করছে। গোসাইপুর অজগা নয়, বরং বেশ ফাঁদালো গঞ্জ জায়গা। মাইল তিনেক দূরেই মহকুমা শহর। গোসাইপুরে শহরের বেশ ছাপ আছে। হরবখত রিক্সা চলছে রাস্তায়, সাঁ করে মোটর গাড়ি বেরিয়ে যাচ্ছে ধুলো উড়িয়ে। সাইকেলও মেলা, দোকানপাটও বেশ জমজমাট। রাস্তার ধারে একটা গাছের ছায়ায় বসে গোসাইপুর জায়গাটাকে বুঝবার চেষ্টা করতে করতে বাঘু পেটের খিদের ডাক শুনতে পায়। পিত্তি পড়ে জিভ তেতো, গালে দাড়ি কুটকুট করছে, মাথা খাচ্ছে উকুনে। কিন্তু সেগুলো কোনো অসুবিধে নয়। সমস্যা হলো বাঘু এখন কি করে, যাই বা কোথায়। তার হলো নেশাখোরের মাথা, বেশি বুদ্ধি টুদ্ধিও খেলে না। নেশার ঘোরে আয়ু ক্ষয় হয়েছে। ভগবান যে হাত পা চোখ মগজ দিয়ে রেখেছেন, তার ব্যবহারই হলো না ভালো করে। মাঝবয়সী রোগা একজন মানুষ দুটো ভারী থলে দু হাতে টেনে নিয়ে যেতে যেতে হিমশিম খাচ্ছিল। বাঘুর কি মনে হলো, করারও তো কিছু নেই তার। টপ করে উঠে গিয়ে একটা থলে ধরে বলল, দিন, আমি পৌঁছে দিয়ে আসছি। লোকটা রকচটা, খ্যাক করে উঠল। বয়ে দেবে মানে, ইয়ার কি নাকি? লোকটা কৃপণী হবে আন্দাজ করে বাঘু বলল, পয়সা লাগবে না, এমনি দিয়ে আসছি, চলুন, আপনার কষ্ট হচ্ছে। কষ্ট লোকটার বাস্তবিকই হচ্ছিল। গজগজ করে বলল, চালের কথাটা আগে বললেও পারতো মাগি, তাহলে আজ আর বগলাটাকে কাচারিতে পাঠাতুম না। কাকে বলল কে জানে, মানুষ একা একা কত কথা বলে। তবে শেষ অবধি থলে দুটো বাঘুর হাতে দিয়ে লোকটা পিছু পিছু আসতে লাগলো। সাবধানী মানুষ, বাঘু যাতে পালাতে না পারে তাই চোখে চোখে রাখছে। পালানোর কথাই ওঠে না। 10 সের চাল আর 5-7 সের বাজারের থলে নিয়ে উপসী শরীরে পালানোর তাকত তার নেইও। হাসপাতাল থেকে সদ্য বেরিয়েছে বাঘু, বোঝা টানতে তার জিভ বেরিয়ে যাচ্ছিল। তবে পরের উপকার করার একটা নেশা আছে। যখন ঝোঁকটা চাপে তখন অন্যদিকে খেয়াল থাকে না। লোকটা কেমন তা তখনও জানে না বাঘু, তবে কিপটে তাতে সন্দেহ নেই। একটু রকচটা গোছেরও। লোকটা যেমনই হোক, তার গিন্নি খুবই ভালো মানুষ, বেশ আহ্লাদি, গোলগাল চেহারার মেয়ে ছেলে। বাঘু বোঝা দুটো নামানোর পর যখন হাঁপাচ্ছে, তখন গিন্নি বেরিয়ে এসে বলল, এ আবার কাকে নিয়ে এলে গো? রাস্তার লোক, বলে লোকটা বাঘুর দিকে ফিরে সন্দিহান গলায় বলল, 4 আনা পয়সা দিচ্ছি, এর বেশি কিন্তু এখানকার রেট নয়। পয়সা নিলে পরোপকারের আর মজাটা কি? বাঘু দম নিতে নিতে হাত জোড় করে বলল, কিচ্ছু লাগবে না, একটু খাওয়ার জল পেলেই হবে। একেবারে কিছুই নয়? আজ্ঞে না, আমি মোটে নই, আপনার কষ্ট হচ্ছিল তাই। লোকটা একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। পয়সা ছাড়া যে দুনিয়ায় কোনো কাজ হয় তা তার ধারণাই ছিল না, বিশেষ করে এই কলিযুগে। লোকটা সিকিটা রেখে মানিব্যাগ থেকে একটা আধুলি বের করে ফেলল। তারপর বাঘুকে ভালো করে দেখে আধুলিটাও দিতে সাহস হলো না তার, সেটাও খুচরোর খোপে ফের ভরে রাখল। গিন্নি জল দিলেন, সঙ্গে 2খানা রুটি আর তরকারি। বাঘু সেটা আর ফেরাতে পারল না। পেটে দুটো বাঘ আঁচড়াআঁচড়ি করতে লেগেছে। খেতে বসিয়ে গিন্নিরা কথা আদায় করেন, ইনিও করলেন। তবে বাঘুর লুকোচাপা করার কিছু নেই, সব বৃত্তান্ত বলে দিল। গিন্নি বেশি কিছু বললেন না, শুধু বললেন, দুপুরেও তুমি এখানেই দুটি খেও বাবা। আর শোনো, যার মাল বয়ে এনেছো তিনি হলেন ডাকসাইটে যতীন উকিল, তোমার একটা হিল্লে করে দিতে পারেন। লীলাময়ীকে আমি খুব চিনি, আমার ভাইজি টেপিটার কপাল তো ভাঙলো ওই লীলাময়ী। কিনা বর নাকি বুড়ো, তার 40 বছর বয়সে পুরুষ মানুষ বুড়ো হয় এই প্রথম শুনলুম। বাঘু মাথা নেড়ে বলল, হিল্লে আর হওয়ার নয়। ময়না তোমার কেমন ধারা বউ, পালিয়েই বা এলো কেন? বাঘুর এইটাই সমস্যা। ময়নার সঙ্গে তার আলো বাদ্যি মন্ত্র পড়া করে বিয়ে হয়েছিল বটে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কই হয়নি। কাজেই ময়নাকে বউ বলে দাবি করাটা একটু বাড়াবাড়ি হতো তার পক্ষে। দাবি দাওয়া তোলেও নিশে। মাথা চুলকে বাঘু বলল, আগে সে এক বৃত্তান্ত। তবে বউ আর বলি কি করে, শুনছি ছাড়ান কাটান হয়ে গেছে। ময়নার আবার বিয়ে। তা শুনেছি, কিন্তু পালিয়ে এলো কেন, মারধর করতে নাকি? জিভ কেটে বাঘু বলল, কি যে বলেন,
মারধর নয়, পালিয়ে এসে কাজটাও ময়না ভালোই করেছিল। আমি কি একটা মানুষ ছিলাম মা? চৌপর দিন মদ গিলে পড়ে থাকতুম, নেশার ঘোরে দিন রাত কখন পার হয়ে যেত। মাথার উপর বাপ ছিল বলে ঠেলাটা টের পাইনি তখন, এখন পাচ্ছি। ও বাবা, নেশা এখনো আছে নাকি? মাথা নেড়ে বাঘু দুঃখের সঙ্গে বলল, ভাতই জুটছে না তো নেশা। তোমার বয়স তো এখনো কম, এই বয়সে নেশা করতে কেন? আগে ঠিক বলতে পারবো না, আমার মাথাটা এখনো তেমন কিছু বসছে না, সবটাই কেমন ধাঁধার মতো লাগছে। আহারে! বাঘু দুপুরে ভরপেট ভাত খেয়ে টানা একখানা ঘুম দিয়ে যখন উঠল, তখন শরীরটা বেশ ঝরঝরে। খানিকক্ষণ পড়ন্ত বেলায় হাঁ করে দুনিয়াটা দেখল। সামনেই রাস্তা, লোকজন যাতায়াত করছে। পুরুষেরা বউ নিয়ে ছেলে মেয়ে নিয়ে বেড়াতে বেরিয়েছে। আহ্লাদ খসে পড়ছে মুখে চোখে। বাঘু এত আহ্লাদের ছবি আগে দেখেনি। কয়েকবার হাই তুলে বসে বসে সে ভাবল, দুনিয়াটার কাছে আমার চাওয়ার আছেটা কি? অনেক ভেবে দেখল, না, চাওয়ার আর তার কিচ্ছুটি নেই। এমনকি আজ রাতে সে যদি মরেও যায় তাহলেও হয়, কিচ্ছু যায় আসে না। সন্ধেবেলা যতীনবাবু ঘরে ডেকে নিয়ে বসিয়ে বললেন, এখানে পাকাপাকি খ্যাটের ব্যবস্থা হয়ে গেল বলে ভেবে বসো না, আমি হিসেবি লোক। বাঘু লজ্জার সঙ্গে মাথা নামিয়ে বলল, আগে সেটা আজ সকালেই বুঝে গেছি। আজকের রাতটা থাকো, কাল অন্য ব্যবস্থা করে নিও। যে আজ্ঞে। এবার তোমার বৃত্তান্তটা বলো তো শুনি, গিন্নির কাছে খানিক শুনেছি। বাঘু বলল, কিছু রাগঢাক করল না। উকিলের জেরা বলেও কথা। যতীনবাবু নড়ে চড়ে বসে শেয়ালের মতো একটু হাসলেন। তারপর বললেন, মাসোহারার একটা ব্যবস্থা হয়ে যেতে পারে। তোমার কেস তো বেশ স্ট্রং, তবে মামলা লড়তে হবে। লীলাময়ী শক্ত লোক। বাঘও আইন টাইন জানে না, তার জানবার দরকারও নেই। উদাস গলায় বলল, ঝগড়াঝাটি করতে তো আসা নয়, একটু বুঝতে এসেছিলুম। কি বুঝতে এসেছিলে? আগে তাও ঠিক জানি না। ইয়ার দোস্তরা বলল, একবার যাও, আমিও এলুম। তোমার মতো উজবুক জন্মে দেখিনি। থাকবে, ব্যাপারটা আমাকেই বুঝতে দাও। একমাত্র ময়নাই জানে যে বিয়ে হওয়া সত্ত্বেও সে এখনো শরীরে আর মনে কুমারীই আছে। 6 মাস শ্বশুর ঘরে ছিল, স্বামী স্ত্রীর সম্পর্কই হয়নি। কুললে 3-4 দিন বাঘুমান্না রাতে ঘরে ছিল, অবশ্য বেঘর অবস্থায়। এক বিছানায় যুবতী বউ, তবু তাকিয়েও দেখেনি। তখন দুঃখের চোখে জল আসতো ময়নার। এখন ভাবে, উহ বাবা, খুব বাঁচা বেঁচে গেছি। কুমারী থাকার কথাটা অনেককে বলে দেখেছে ময়না, কেউ ঠিক বিশ্বাস করতেই চায় না। বিয়ে যখন হয়েছিল তখন কিছু একটা তো হয়েই থাকবে, তাই আজকাল আর কাউকে আগ বাড়িয়ে বলে না ময়না। তবে নিজের মনে সে এই কুমারী থাকার ব্যাপারটা বেশ উপভোগ করে। বাঘুমান্না মানুষই ছিল না। দিনরাত যখনই তাকে দেখা যেত তখনই মাতাল। হাটে মাঠে রাস্তায় ঘাটে পড়ে থাকা ছাড়া বাঘুকে অন্য অবস্থায় বড় একটা দেখা যেত না। বাঁচতে হলে একটা মানুষের খাবার দাবারও চাই, তাই বা কিভাবে জুটত? কে খাওয়াতো কে জানে। 6 মাস ধৈর্য ধরে অপেক্ষা করেছিল ময়না। তারপর সব জানিয়ে মাসিকে চিঠি লিখল। মাসি একমাত্র ভরসা। গোসাইপুরে মাসি অনাথা আশ্রম করেছে, মেয়েদের হাতের কাজ আর লেখাপড়া শিখিয়ে স্বাবলম্বী করছে। দরকার মতো অত্যাচারিতা মেয়েদের বিয়ে ভাঙার বন্দোবস্ত করেছে। লীলা মাসি লিখল, বিবাহিতা মেয়েদের শ্বশুরবাড়ি থেকে জোর করে তুলে আনা যায় না, আইনে আটকায়। দুলোকে পাঠাচ্ছি, তার সঙ্গে চুপচাপ চলে আসিস বাপের বাড়ি, তারপর সময় মতো আমি তোকে নিয়ে আসব। দুলু ময়নার খুড়তুতো ভাই। ম্যাটিনি শো সিনেমা দেখতে যাওয়ার কথা বলে পালিয়ে চলে এলো ময়না। তারপর নিরাপদে মাসির বাড়িতে। নিজের কুমারী জীবনটাকে এইখানে এসে সত্যিকারের উপভোগ করতে লাগলো ময়না। মেয়েরা যে আলাদা মানুষ, স্বামীর ঘর আর ছেলেপুলে মানুষ করতেই যে তাদের জন্ম নয়, এটা টের পেতে লাগলো। মাসির নিজের ঘর সংসার নেই বটে, কিন্তু দুনিয়াটাই মাসির সংসার। অনাথা আশ্রম আছে, বাচ্চাদের স্কুল আছে, মহিলা সমিতি আছে, একেবারে জমজমাট অবস্থা। শ্বাস ফেলার সময় নেই। ময়না যখন এসে মাসির পাশে দাঁড়ালো, তখন মাসি হাঁফ ছেড়ে বাঁচলেন। বললেন, পুরনো কথা ভুলে গিয়ে নতুন করে জীবনটা শুরু কর।
মেয়েরাই একদিন দুনিয়াটা চালাবে দেখিস। তবে সব জিনিসেরই ভালো মন্দ দুটো দিক আছে। অনাথ আশ্রমের অনেক মেয়েই আসলে অনাথা নয়, বিনিমাগনা খাওয়া পড়ার লোভে এসে সত্যি মিথ্যে বানিয়ে বলে ঢুকে পড়ে। তাদের মধ্যে অনেকে চুরি করে পালিয়েছে, কাজকর্ম কেউ তেমন করতেই চায় না, অনেকে নগদ পয়সা চায়, ঝগড়াঝাটিও লেগেই আছে। বাচ্চাদের স্কুলে প্রায়ই বেতন বাকি পড়ে। সেলাই স্কুলটা চলে নেহাত দায়সারা গোছের। ময়না এসে অনেক ভূত ঝেড়েছে। কেউ অনাথা বলে এসে হাজির হলেই ঢুকতে দেয় না, খোঁজ নেয়, আশ্রমের জন্য মাতব্বর লোকদের কাছে চাঁদা আদায় করে, বাচ্চাদের স্কুলে বেতন বাকি পড়লে নাম কেটে দেয়। সেলাই স্কুলের সঙ্গে সে আরো কয়েকটা জিনিস যোগ করেছে, রান্না, গান, টোটকা। এখন সব মিলিয়ে একরকম ভালোই চলে। মাসির হিসেব নিকেশের বালাই ছিল না। ময়না এসে খাতা টাতা করেছে, এখন তাকে ছাড়া মাসি অচল। সারাদিন এই বিছানো সংসারের হাজারো কাজে নিজেকে ছড়িয়ে দিতে গিয়ে ময়না টের পায় সে কুমারী। কোনো পুরুষের স্পর্শ তাকে কলঙ্কিত করেনি। সে বড় বেঁচে গেছে। ভারী একটা সুখ আর গর্ব হয় তার। বাঘু মান্নার সঙ্গে তার সহবাস হলে আজও গা একটু ঘিন ঘিন করতো তার। কুমারেই থাকতে চেয়েছিল ময়না। এইসব ভারী উত্তেজক আর মজার কাজে জীবনটাকে কাটিয়ে দিতে পারত সে। মাসিরও তাতে সায় ছিল। কিন্তু মুশকিল বাঁধালো প্রদীপ। লীলাময়ের সংগঠনটা মেয়েদের নিয়ে হলেও কিছু পুরুষ বরাবরই যেমন বাগড়া দিয়েছে, তেমনি কিছু পুরুষ আবার সাহায্যও করেছে। যারা সাহায্য করেছে তারা বেশিরভাগই অল্প বয়সী ছেলে। তাদের ঝোঁকটা অনাথ আশ্রমের যুবতীদের দিকেই একটু বেশি বটে, কিন্তু লীলাময়ের নির্দেশে তারা বহু ভাঙা বিয়ে জুড়ে দিতে সাহায্য করেছে। অত্যাচারী শ্বশুরবাড়িতে গিয়ে হামলা করে শাসিয়ে বউদের নিরাপদ করেছে, চাঁদা তুলেছে, টাকা তুলবার জন্য যাত্রা থিয়েটার জলসা করেছে। লীলাময়ী ডাকলেই তারা হাজির হয়। প্রদীপ ছিল এদেরই পাণ্ডা। তার মা নেই, লীলাময়ী তাকে মা ডাকতে শিখিয়েছেন। এখন গাল ভরে মা ডাকে। ডাকার মতো একটা বাবা আছে বটে প্রদীপের, তবে বাপটা সুবিধের নয়, টাকার কুমির। দালালি করে দোহাত্তা রোজগার। মদ মেয়ে মানুষের দোষও আছে। প্রদীপ একমাত্র সন্তান হলেও বাপ ছেলের বনিবনা নেই। ছেলে যে লীলাময়ীকে মা ডাকে সেটাও তার গাত্রদাহের আরেক কারণ। তার উপর ছেলে ডাকাবুকো, তেজি, রাজনীতি নিয়ে মাথা ঘামায়, পার্টি করে। হারাধন পাণ্ডার ছেলে হিসেবে প্রদীপ পাণ্ডা সুখেরই জীবনযাপন কাটাতে পারত, কিন্তু তার ধাতটা অন্য বলে তা হলো না। সে অন্যরকম হলো। সে মানুষের জন্য কাজ করতে ভালোবাসে, পরোপকার করে বেড়ায়, বাপের মহাজনীর টাকা দু হাতে বিলিয়ে দিতে ভালোবাসে। মাসির কাছে আসার পর থেকেই ময়না প্রদীপকে লক্ষ্য করেছে। ছিপছিপে পাতলা চেহারা, পরনে সব সময় ডোরাকাটা শার্ট আর জিন্সের প্যান্ট। দিন রাতের বাহন একখানা দামি সাইকেল। লক্ষ্য করলেও তাকে নিয়ে কিছু ভাবেনি ময়না। তখনও মনে হতো পরপুরুষের কথা ভাবাও পাপ। তারপর বাঘু মান্নার সঙ্গে বিয়ে বিয়ে খেলার পাট চুকলো। প্রদীপের সঙ্গে ভাব হলো, কথা হলো, কথা নানা মোড় ফিরল, চোখে চোখে হলো। তারপর প্রদীপ একদিন বলল, তোমার যদি আপত্তি না থাকে তাহলে মাসিকে বলি যে তোমাকে আমি বিয়ে করব। ময়না হুট করে জবাব দিল না। দিতে নেই, ভাবতে সময় চাইল। মাসিকে লুকিয়ে সে কিছুই করবে না। সব শুনে লীলাময়ী বলল, প্রস্তাবটা তো খুবই ভালো। তোকে বিয়ে করলে প্রদীপের উপর আমার আরো জোর হয়, কিন্তু বাপটা খুব ঝঞ্ঝাট করবে। হারাধন পাণ্ডার ক্ষমতা অনেক। জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করতে ভয় পাই মা। ময়না সুতরাং নিজেকে গুটিয়ে রাখল। প্রদীপ কাঁচা ছেলে। ময়নাকে দেখে সে মুগ্ধ, বেহেড। তাকে কিছুই বোঝানো গেল না। সে ময়নাকে বলল, বাবার ভয়ে পিছিয়ে যাবে? তাহলে আর কিসের আন্দোলন তোমাদের? ময়না সসংকোচে বলল, ভয় আমার নিজেকে নিয়েও। অতীতের সব কথা কি মুছে ফেলা যায়? না মুছলে এগোবে কি করে? তুমি কি সেই হাজবেন্ডকে ভালোবাসতে? ময়না ঠোঁট উল্টল। ভালোবাসা? তার মুখটাও ভালো করে দেখিনি কখনো। আমি আজও কুমারী, সম্পূর্ণ কুমারী। প্রদীপ একমাত্র লোক যে কথাটা পুরোপুরি বিশ্বাস করলো এবং আনন্দে বিহ্বল হয়ে গেল। তার মুখে আনন্দের দীপ্তিটা দেখে কেমন যেন মন খারাপ হয়ে গেল ময়নার। পুরুষেরা তাহলে যতই আধুনিক হোক, এখনো কুমারী মেয়েকেই বউ করতে চায়। বড্ড স্বার্থপর জাত।
প্রদীপ বলল, তোমার মুখ থেকে এটা শুনে কি যে আনন্দ হচ্ছে। তাহলে আপত্তি করো না। বাবা যাই করুক আমি সামলাবো। কি করে সামলাবে? জানি না, ঠিক করিনি। বিয়ে তো আগে করি, তারপর ভেবে দেখব। ময়না বুদ্ধিমতী মাথা নেড়ে বলল, আমি ঘর পোড়া গরু। এক অশান্তিতে বিয়ে ভেঙেছি, ফের বিয়ে করে ঘাড়ে অশান্তি নিতে চাই না। তুমি আগে তোমার বাবার মত নাও। বাবার কদিন? তুমি কি বাবার মৃত্যু চাও? তা চাইলাম নাকি, বলছি বুড়ো তো হচ্ছে, রক্তের জোর কমছে। ময়না মৃদু একটু হাসলো ওর ছেলে মানুষই দেখে। তারপর বলল, মেয়ে মানুষ আর পুরুষ মানুষে একটু তফাৎ আছে, সেটা বোঝো না? পুরুষরা বড্ড আবেগে চলে, মেয়েদের একটু হিসেব কষতে হয়। তার মানে আমি তোমার প্রেমে পড়লেও তুমি পড়নি, তুমি কেবল হিসেব কষছো। তোমাকে আমার একটুও অপছন্দ নয়, নইলে কি মাসিকে বলতাম? তুমি বরং আমাকে আর একটু ভাবতে দাও। বেশি ভাবলে যদি তোমার অমত হয়? প্রদীপের উৎকণ্ঠ উদ্গ্রীব বায়নাদার শিশুর মতো মুখভাব দেখে করুণা হলো ময়নার। সে বলল, অমতের কথা ওঠে না, সব দিক বজায় রাখতে হলে একটু ভাবতে হয়। গাগঞ্জের ছেলেতে মেয়েতে একটু আধটু গুজগুজ ফুসফুস হলেই তা পাঁচ কানে হয়ে ঢি ঢি পড়ে যায়। ময়না আর প্রদীপকে নিয়েও কথা রটতে দেরি হলো না। হারাধন পাণ্ডা তেড়ে এলো একদিন। লীলাময়ীকে বলল, বৃন্দাবন খুলেছ? হ্যাঁ, বৃন্দাবন? মেয়ে ছেলের ব্যবসা ফেঁদে কাঁচা ছেলেগুলোর মাথা চিবিয়ে খাচ্ছ। কিন্তু মুশকিল হলো, লীলাময়ী কোনো জবাব দিতে পারলেন না। হারাধন পাণ্ডার তরপানিতে ভড়কে যাবেন তেমন মেয়ে লীলাময়ী নন, কিন্তু জবাব দিতে পারলেন না অন্য এবং গুরুতর কারণে। হারাধন পাণ্ডার বয়স হয়েছে, শরীরের মধ্যে জরা আর ক্ষয় ঢুকেছে। এত উত্তেজনা আর রাগ তার নিজেরই সহ্য হলো না। আস্ফালন করতে করতে নিজেই বুকে হাত চেপে হঠাৎ চোখ উল্টে দড়াম করে পড়ে গো গো করতে লাগলো। তারপর ডাক্তার, বদ্যি, হাসপাতাল। মাসখানেক বাদে যখন হারাধন বাড়ি ফিরে এলো, তখন আর সেই হারাধন নেই। জবুথবু, দুর্বল, লাঠিতে ভর। তেজ নেই, চোখের দৃষ্টি ঘোলা, সম্বল শুধু গো। বাপের হয়ে প্রদীপ ক্ষমা চাইতে এসেছিল লীলাময়ীর কাছে। লীলাময়ী বললেন, আমি অনেক ঘাটের জল খেয়েছি বাবা, ওসব আমি গায়ে মাখি না। তবে তোমার বাবার যা অবস্থা দেখলুম, তাতে ভয় হয়েছিল পাছে খুনের দায়ে পড়ি। আমি বলি কি, এখন ময়নার কাছ থেকে একটু তফাৎ থাকো। তোমার বাবা একটু সামলে উঠুন, তারপর দেখা যাবে। তফাৎ হওয়াটা প্রদীপের কাছে তখন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। একবেলা ময়নার মুখখানা না দেখলে তার সর্বাঙ্গ হায় হায় করতে থাকে। পাল্লার একদিকে ময়না, অন্য ধারে দুনিয়ার তাবৎ সুন্দরী, বাপ মা, টাকা পয়সা, হিরে জহরত, নীতি ধর্ম বসালেও ময়নার দিকে পাল্লা বেশি ভারী হবে। তফাৎ হবে কি করে প্রদীপ? বাপ হাসপাতালে শোয়া অবস্থাতেই ছেলেকে ত্যায্য পুত্র করতে লাগলো রোজ। আত্মীয় স্বজনেরা এসে নানাবিধ গঞ্জনায় অতিষ্ঠ করে তুলল প্রদীপকে। সে তিষ্ঠতে পারছিল না, শুধু ময়নার জন্যেই যা কিছু সয়ে যাচ্ছিল। অবশেষে বর্ধমান থেকে কাকামশাই এসে উদ্ধার করলেন প্রদীপকে। বললেন, আমার কারবার দেখার লোক নেই, তুই গেলে আমার উপকার হয়। প্রদীপ বর্ধমানে চলে গেল। আনন্দের সঙ্গেই গেল। গিয়ে লম্বা লম্বা চিঠি লিখতে লাগলো ময়নাকে। শনি রবিবার এসে হাজিরও হতো মাঝে মাঝে। যদি কেউ ময়নাকে জিজ্ঞেস করে, প্রদীপ তো তোমাকে ওরকম উন্মাদের মতো ভালোবাসে, কিন্তু তুমি কি ওকে ভালোবাসো? তাহলে ময়না চট করে জবাব দিতে পারবে না। আসলে ভালোবাসার জিনিসটা কি, তাই সে বুঝে উঠতে পারেনি আজও। তার বুকের মধ্যে কোনো উথাল পাথাল নেই, উত্তেজনা নেই, শিহরণ নেই। প্রদীপকে তার ভালো লাগে, কথা বলতে খারাপ লাগে না, বিয়ে করতেও আপত্তি নেই। কিন্তু প্রদীপকে না হলেই জীবন অন্ধকার, এমনটাও তো কই তার মনে হয় না। এইসব ভাবে আর মাঝে মাঝে দীর্ঘশ্বাস ছাড়ে ময়না। অনাথ আশ্রমের একটা মেয়ে সুবালা কেলেঙ্কারি বাঁধিয়ে বসে আছে। তাকে নিয়ে কদিন খুব হইচই গন্ডগোল। একটা রিকশাওয়ালার সঙ্গে পীড়িত করতে গিয়ে নিজের সর্বনাশ করে বসে আছে। এইসব ঘটনা যে কোনো প্রতিষ্ঠানের পক্ষেই ক্ষতিকর। রিকশাওয়ালা নবীন বিয়ে করতে রাজি নয়। দেশের বাড়িতে তার বউ আছে, ছেলেপুলে আছে। লীলাময়ী যখন এসব নিয়ে বিপর্যস্ত, তখনই হঠাৎ একদিন সন্ধেবেলা উটকো একটা ভিখিরির দশা লোক এসে বলল, আমি বাঘও মানি না। বিনা মেঘে বজ্রপাত। লোকটাকে এক পলক দেখেই পালালো বটে ময়না,
কিন্তু মনটা ভারী তেতো হয়ে গেল। কপালটাই তার খারাপ। এ সময়ে এই লোকটি এসে জুটবার কোনো মানেই হয় না। মাসি এমনিতেই নিষ্ঠুর প্রকৃতির নন, কিন্তু সুবালাকে নিয়ে মেজাজ বিগড়েছিল বলে পুরুষ জাতটার উপরই ক্ষেপে আছেন কয়েকদিন। তাই বাঘু মান্নাকে শীতের রাতে বারান্দায় ফেলে রাখলেন। পরদিন ঘোর জ্বর বিকার দেখে চালান করে দিলেন হাসপাতালে। আপদ গেছে। কদিন বাদেই আপদটার নতুন খবর আনলো লীলাময়ের ঝি কস্তুরী। বাজারটা রান্নাঘরের দরজায় নামিয়ে সে উত্তেজিত গলায় বলল, সেদিনকার সেই লোকটা গো, সেই যে ময়না দিদির আগের বর, বাঘু না কি নাম, তাকে হাসপাতালের ধাঙ্গড়রা পিটিয়ে একেবারে তালগোল পাকিয়ে দিয়েছে। মাসি রাঁধছে, ময়না যোগান দিচ্ছে। দুজনেই একটু বিরক্তির সঙ্গে ঘটনাটা নিল। মাসি বললেন, কি হয়েছিল? যা শুনলাম, লোকটা নাকি ধাঙ্গড়দের কাজ করে দিচ্ছিল, হাসপাতাল ঝাটপাট দেওয়া, ধোয়া মোছা। তাইতেই ধাঙ্গড়রা রেগে গিয়ে খুব মেরেছে। তুলকালাম কাণ্ড হচ্ছে, দেখো গে যাও। কেউ গেল না দেখতে। বাঘু মান্নার খবরের জন্য কেউ ব্যস্ত নয়। তবে খবর এলো। গোসাইপুর ছোট জায়গা, খবর তো চাপা থাকে না। বাঘু মান্না নামে একটা লোক যে একটা বীরত্বের কাজ করেছে, সেটা অতিরঞ্জিত হয়েই কানে এলো তাদের। রাত্রিবেলা যখন অর্ডারি তসরের শাড়িতে কাঁথা ফোড়ের কাজ করছিল ময়না, তখন মাসি তাকে আচমকা জিজ্ঞেস করল, লোকটা কেমন ছিল বলতো? কোন লোকটা? ওই বাঘু মান্না খুব খারাপ ছিল নাকি? ভালো মন্দ তো কিছুই জানি না, তার সঙ্গে ভালো করে কথাই হয়নি কখনো। মাতাল ছিল সে তো জানি, আর কি রকম ছিল? বলতে পারবো না, কিন্তু ও কথা কেন? সেদিন শীতের মধ্যে বারান্দায় বার করে দিয়েছিলুম, কাজটা ভালো করিনি। সেদিন মাথাটা বড্ড গরম ছিল। সুবালা হারামজাদি যে ওরকম করবে কে জানতো। সেদিন ঠিক কাজই করেছিলে। বারান্দায় যে ঠাঁই হয়েছিল তাই ঢের। তুই কিছু মনে করিসনি তো? দাঁতে সুতো কাটতে গিয়ে থেমে ময়না অবাক হয়ে তাকিয়ে বলল, আমি কি মনে করব? মনে করার কথা ওঠেই বা কেন? লীলাময়ী গম্ভীর হয়ে গিয়ে খুব আস্তে করে বললেন, কোন কাজটা যে ঠিক হচ্ছে আর কোন কাজটা যে ভুল হচ্ছে, সেটা আজকাল যেন ঠিক বুঝে উঠতে পারি না। বয়সের দোষই হবে। ওসব নিয়ে ভেবো না। বাঘু মান্না বদ্ধ মাতাল। বাইরে পড়ে থাকার অভ্যাস তার খুব আছে। পেটে মদ থাকলে ঠান্ডাটা লাগতো না, সেদিন পেটে মদ ছিল না বলে লেগেছে। লীলাময়ী আয় ব্যয়ের একটা হিসেব করছিলেন। সেটা ঠেলে সরিয়ে রেখে ভারী উদাস গলায় বললেন, আজকাল সব ছাইমাটি বলে মনে হয়। ছাইমাটি আবার কি? কিসের কথা বলছো? লীলাময়ী উদাস গলায় বললেন, এই যে এত কিছু করলুম, ছোট হলেও একটা অনাথ আশ্রম তো বটে। সেলাইয়ের স্কুল, তাঁত শিক্ষা, গানের স্কুল, বাচ্চাদের স্কুল। একজনের পক্ষে কম নয় কাণ্ডখানা। কিন্তু এত কিছু করে কি হলো বল? অনেক তো হয়েছে মাসি, কত মেয়ে বেঁচে গেছে। সে তো ঠিক, কিন্তু আবার দেখ, সুবালার মতো গেরোও তো আছে। অনাথ আশ্রমে এই নিয়ে 4 জন এরকম কাণ্ড করলো। এদের জন্যই এক সময় সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে ইচ্ছে করে। তোমাকে আজ কিসে যেন কামড়াচ্ছে মাসি। কামড়াবে না? আমার জীবনটা যদি তোর হতো তবে বুঝতিস। দুনিয়া ভরা সব অকৃতজ্ঞ। লীলাময়ের দোষ দেখলেই সব ফোঁস করে ওঠে, কিন্তু লীলাময়ী যে ভালোটুকু করে তার দিকে কেউ ফিরেও তাকায় না। ময়না মাসিকে চেনে। মাঝে মাঝে দোর্দণ্ড প্রতাপ লীলাময়ের এরকম ভাব আসে, তখন তোয়াজি কথা বলতে হয়। ময়না সেলাইটা একটু ঢিলে দিয়ে বলল, তোমার দোষ যারা দেখে তারা তো অন্ধ। ওদের কথা ছাড়ো। সমাজের ভালো যারা করে তাদের ওপর সকলের হিংসে। নিজেরা পারে না তো, কিন্তু তোমার গুণের কথাও কি বলে না লোকে? সবাই বলে। লীলাময়ী কথাগুলো শুনলেন, আবার শুনলেনও না। বয়স খুব বেশি হয়নি লীলাময়ীর, 40-এর মধ্যেই। তবু হঠাৎ বেশ বুড়ো দেখালো তাকে। হঠাৎ নীরবতা ভেঙে লীলাময়ী জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, বাঘুমান নাকি লেখাপড়া জানতো? কেন বলো তো? এমনি জিজ্ঞেস করছি। ম্যাট্রিক পাশ বলে শুনেছি। ও বাবা, তাহলে তো অনেক পড়েছে। আজকাল ন্যাড়া ছাড়া কত লোক ম্যাট্রিক পাশ করে। বাঘু যে আজ কেন তোমাকে কামড়াচ্ছে কে জানে। তবে যাই বলো, লেখাপড়া তার কোনো কাজে লাগেনি। মদের ঘোরে সেসব ভুলেও মেরে দিয়েছে। ওসব নিয়ে ভাবছো কেন?
লীলাময়ী একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমাকে সবকিছু নিয়েই ভাবতে হয়। সব ভাবনা যখন একসঙ্গে এসে মাথায় ভর করে, তখন যে কি যন্ত্রণা! ওই সুবালা মুখপুরীকে নিয়েও কি কম জ্বালা আমার? নবীন যদি তাকে শেষ অবধি বিয়ে নাই করে, তবে কি হাল হবে বলতো? পেটের বাচ্চাটাকে নষ্ট করতে বলবো? সেটাও তো পাপ হবে। আবার যদি বাচ্চাটা হয়ও, তখন তার বাপের পরিচয় কি হবে? ময়না ভ্রু কুঁচকে বলল, কি আবার হবে? বাচ্চাটা অনাথ আশ্রমেই থাকবে। এরকম আকসার হচ্ছে। অনাথ আশ্রম তো রয়েছে সেই জন্যই। সে তো ঠিকই রে, কিন্তু সেটা হলো মন্দের ভালো। আমি চাই ভালো করতে। মন্দের ভালো দিয়ে কতদিন চলবে? তোমার সব বিদঘুটে কথা, বিদঘুটে ভাবনা। অত ভেবো না তো। আমার কি ভাবনার শেষ আছে? তুই কি জানিস যে আমার সতীন পয়ের আজকাল আমাকে চিঠি লেখে? কই, বলনি তো কখনো। কি লেখে তারা? আজকাল প্রায় তাদের চিঠি পাই। কি আর লিখবে, অভাবে পড়েছে, তাই সাহায্য চায়। তাই বলো। আমি ভাবলাম বুঝি তোমার খবর নেয়। সেও নেয়। চিঠিতে গাল ভরা মা ডাক, তার আগে আবার শ্রীচরণেশু পাঠ লেখা থাকে। ধানাই পানাই মেলা কথা। আসল কথাটি থাকে শেষে। অভাব, দিন চলে না। তাদের লজ্জা করে না লিখতে? লজ্জা করলে তাদের চলবে কেন? আমার তো মনে হয় ওদের বাপই ওসব লেখায়। কে জানে বাবা সে নিজেই ছেলেদের নাম দিয়ে লেখে কিনা। এ কথায় ময়না একটু খুব করে হাসল। তারপর বলল, মেশো কি বেঁচে আছে এখনো? মেশো বলে ফেলে জিভ কাটল ময়না। মাসি বিয়ে ভাঙা তেজি মেয়ে, মেশো কথাটা শুনে রেগে যাবে হয়তো। লীলাময়ী রাগলেন না। হয়তো খেয়ালই করেননি। উদাস গলায় বললেন, বেঁচে থাকবে না কেন? তার তো বয়স বেশি নয়, 55-56 হবে। লোকটা কেমন ছিল মাসি? লীলাময়ী ময়নার দিকে এক ঝলক তাকিয়ে মুখটা ফিরিয়ে নিয়ে বললেন, তুই যেমন বাঘমান্নাকে চিনিস, আমিও গুণেন সামন্তকে ততটুকুই চিনি। কেমন লোক তা কি করে জানবো? তবে জোচ্চোর মিথ্যেবাদী বেহায়া তো বটেই। ঘর করলে হয়তো আরো গুণের কথা বেরোতো। তবে একটা জিনিস দেখেছি, ভারী হাসি খুশি আর আহ্লাদি মুখ। যখন ঝাঁটা দিয়ে তেড়ে মারতে গেছি, তখনও হাসি হাসি মুখ করে দাওয়ায় বসেছিল। পালায়নি বা উল্টে তেড়েও আসেনি। মারলে? না, হাতটা তুলেও ঠিক পারলুম না, ওই হাসি হাসি মুখের জন্যেই। লোকটা কি করলো তখন? পায়ে ধরতে এসেছিল। দু ঘরের দরজায় আগের পক্ষের দু বউ দাঁড়িয়ে ফুঁসছে, আর 3 নম্বর বউয়ের পা ধরতে ধুমসো লোকটা এক পা ছেলেপুলের সামনে দিনে দুপুরে উঠোনে হামাগুড়ি দিয়ে এগোচ্ছে। ভাবতে পারিস? ময়না হি হি করে হেসে উঠল। ভীষণ হাসি পাচ্ছে মাসি। হাসি তো এখন আমারও পায়। তখন তো হাসি পায়নি, লোকটাকে খুন করতে ইচ্ছে হয়েছিল। সেই চিঠি লেখে কি করে বুঝলে? সেই লেখে বা ছেলেদের দিয়ে লেখায়, ও মানুষের পক্ষে কিছুই অসম্ভব নয়। যাদের মেরুদণ্ড থাকে না তারা সব পারে। তা এখন কি করবে? সাহায্য পাঠাবে নাকি? ভেবে দেখিনি। চিঠিগুলো আসে, পড়ি, রেখে দিই, কিছু ভাবিনি। তুমি আজকাল বড্ড নরম হয়ে গেছো মাসি। এই তো বয়সের দোষ। কম বয়সে রোগ বেশি থাকে, বয়স বাড়লে নানা বিবেচনা আসে। বাঘুকে সেদিন ঠান্ডায় বারান্দায় বের করে দিয়েছিলাম বলে মনটা কেমন যেন খারাপ লাগছে। দাবি দাওয়া নিয়ে তো আসেনি, আতান্তরে পড়ে এসেছিল। সে তো ঝড়ে বাদলায় রাস্তার কুকুরটাও এসে ঘরে ঢুকতে চায়। তার কি করা যাবে? মেরুদণ্ড থাকলে সেই লোক কি এসে এখানে হাজির হয়? বেহায়া তো বাঘু কিছু কম নয়। লীলাময়ী উদাস গলায় বললেন, তোদের বিয়ে যে ছাড়ান কাটান হয়েছে তা তো বাঘু জানতো না। জানতো না মানে? নোটিশ হয়ে গিয়েছিল। সেই নোটিশ কার হাতে গেছে কে জানে। বাঘুর ভাইটাইরা হয়তো বুঝতেই পারেনি ইংরেজি নোটিশ, দেয়নি ওর হাতে। সে তো আর আমাদের দোষ নয়। দোষ কে বলেছে? তবে বাঘু যে জানতো না সেটা ওর মুখ দেখলেই বোঝা যায়। জানলে হয়তো আসতো না। তুমি বড্ড বাঘু বাঘু করছো মাসি। বাঘু যে কোন মন্ত্রে তোমাকে বশ করলো? লীলাময়ী হাসলেন। বললেন, বশ নয় রে। দুঃখী মানুষ দেখলে আমার যে কষ্ট হয় তা বাঘুকে দেখেও হয়েছিল। তার বেশি কিছু নয়। তুই কথাটা ঘুরিয়ে ধরিসনি যেন। রাস্তার কুকুর বললি তো? বাঘও তাই। তবে কুকুরটার জন্যও তো মানুষের মাঝে মাঝে কষ্ট হয়। ময়না ফুঁসে উঠতে যাচ্ছিল। ভাবল মাসির মনটা আজ ভালো নেই, থাক।
সতীন পয়ের চিঠি মাসির এই ভাবান্তরে ইন্ধন দিচ্ছে না তো? হতেও পারে। না, মাসির জায়গাটা একদিন তাকেই নিতে হবে। মাসি বড় নরম হয়ে পড়ছে। পরদিন সকালে কস্তুরী যখন বাজারের টাকা নিচ্ছিল তখন লীলাময়ী তাকে বললেন, ওরে বাঘুমান্নার খবরটা একটু নিয়ে আসিস তো। মার খেয়ে কি হলো ছোড়াটার? বেঁচে আছে, আবার হাসপাতালে ভর্তি হয়েছে তো। সে তো জানি, লোকের মুখে শুনেওছি। চিরকাল তো আর হাসপাতালে থাকবে না, একদিন ছুটি তো হবে। একটু খবর নিস তো বাবা। খবর পাওয়া গেল আরো দিন 7 বাদে। কস্তুরী বাজার থেকে ফিরে রান্নাঘরের দাওয়ায় বসে বলল, ওগো তোমাদের সেই বাঘুমান্না যতীন উকিলের ঠাঁইয়ে গিয়ে জুটেছে কাল থেকে। যতীন উকিল? বলে লীলাময়ী একটু ভাবনায় পড়লেন। ময়না স্নান করে এসে উঠোনে কাপড় মেলতে মেলতে কথাটা শুনতে পেল। তার কোনো ভাবান্তর হলো না। লীলাময়ী আপন মনে বললেন, যতীন তো হারাধনের লোক। কস্তুরী ঝেঁজে উঠে বলল, কে জানে বাবা কে কার লোক, তবে যতীন খারাপ যন্তর এটা জেনে রেখো। যে উকিলের পসার নেই সে বড় পাজি হয়, কেবল কলকাঠি নেড়ে বেড়ায়। ময়না যতই ব্যাপারটা উড়িয়ে দিক, বাঘুমান্নার গোসাইপুরে এসে উদয় হওয়াটা যে তার ভালো লক্ষণ নয়, এটা লীলাময়ী টের পাচ্ছিলেন। তার অভিজ্ঞতা অনেক। ময়নার বিয়ে হয়েছিল, বিয়ে ভেঙেও গেছে, এটা সবাই জানে। বিয়ে কার সঙ্গে হয়েছিল কি বৃত্তান্ত তা লোকে জানে না। আর এই না জানাটাই ছিল একরকম ভালো। কিন্তু বাঘু উদয় হওয়ার জন্য অজানা ভাবটা আর রইল না। এখন লোকে বাঘুকে দেখবে, বিচার করবে, নানা কথা ফাঁস হতে থাকবে। নতুন করে একটা পুরনো ব্যাপারকে খুঁচিয়ে ঘুলিয়ে তুলবে লোকে। লীলাময়ের শত্রুর অভাব নেই। তাদের মধ্যে একজন হলো ওই যতীন উকিল। তুমি কেন যে এ নিয়ে এত ভাবছো মাসি? বাঘু কি করবে? তার কোনো ক্ষমতাই নেই। কোর্ট কাচারি করবার ক্ষমতাও তার হবে না। আর করবেই বা কেন? তবে তোমার সতীন পয়েদের মতো সেও কিছু সাহায্য চাইতে পারে। চাইলে কি করবি? তাড়িয়ে দেব। লীলাময়ী মাথা নেড়ে বললেন, তোর বেজায় বুকের পাটা। বয়স কম তো। আমার আজকাল সব ব্যাপারেই কেমন ভয় ভয় করে। ভয় পেও না, আমি তো আছি। আমি সব সামাল দেব। লীলাময়ী চুপ করে রইলেন। এতক্ষণ আমি পড়ে শোনালাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস বাঘুমান্নার বরাত এর প্রথম পর্ব। উপন্যাসটির শেষ পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করব। অডিও কথানে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।